জীবন প্রবাহ পত্রিকা এবং জীবন প্রবাহ ট্রেনিং সেন্টার থেকে আমি আপনার বন্ধু লেখক প্রশিক্ষক পল্লব কুমার মান্না আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বসন্তকাল চলে এসেছে, আর বসন্তকালের সাথে সাথেই প্রতি বছরের ন্যায় এবছরও শুরু হয়ে গেছে মার্চ মাসের ক্লোজিংয়ের জন্য অত্যন্ত তৎপরতা। আপনারা যারা আজকে এই 1 ঘন্টার একটু বেশি সময় দিচ্ছেন আমাদের জীবন প্রবাহ ট্রেনিং সেন্টারের সাথে, তাদেরকে প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন। কারণ সময় আমাদের জীবনের অত্যন্ত মূল্যবান বিষয়। তবে আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেলস বা বিমার বিক্রয়ের কাজে সবচেয়ে বেশি কঠিনতার শিকার হই আমরা অবজেকশন হ্যান্ডেলিং করতে গিয়ে। অবজেকশনকে কি শুধু হ্যান্ডেলিং করতে হয়, নাকি অবজেকশন নিয়ে আরও কিছু ভাবা দরকার? আজকে আমাদের সাবজেক্ট অবজেকশন, 7 টাইপ অফ অবজেকশনস এবং হাউ টু ট্যাকেল দোজ অবজেকশনস। তো আমরা প্রথমেই যে বিষয়টা নিয়ে একটু আলোকপাত করে নেব সেটা হচ্ছে অবজেকশন ব্যাপারটা কি, অবজেকশন কখন আসে, এবং অবজেকশনকে আমরা হ্যান্ডেলিং করব নাকি অন্য কিছু করব। অবজেকশন হলো কি যদি বলা হয়, তাহলে প্রথম আমি এটাকে বলবো ডাউট। অর্থাৎ অবজেকশন হলো মানুষের সন্দেহ। বিভিন্ন সন্দেহ হতে পারে আপনার এলআইসির প্রতি, মানে কোম্পানির প্রতি, প্রোডাক্টের প্রতি, আপনার প্রতি, তার বেনিফিট হবে কিনা, এখন নেওয়া উচিত হচ্ছে কিনা, নিলে চালাতে পারবে কিনা, নানান ধরনের ডাউট। মানে ডাউটটা আপনার কোম্পানির ওপর হতে পারে, ডাউটটা আপনার পলিসির ওপর হতে পারে, আপনার ওপর হতে পারে, তার নিজের ওপর হতে পারে, তার সিদ্ধান্তের ওপর হতে পারে, তার ক্যাপাসিটির ওপর হতে পারে, আবার কম্পারিজনের ওপর হতে পারে, তার মনে হতে পারে যে আমি এখানে হয়তো ঠকে যাব কিনা, ইত্যাদি। অর্থাৎ অবজেকশন একটা ডাউট। এছাড়া অবজেকশনকে আমরা কোশ্চেনও বলতে পারি। কোশ্চেন কেন? অনেক সময় যেটা মানুষ অবজেকশন আকারে দিচ্ছে সেটা আসলে সে একটা প্রশ্ন আকারেও দিতে পারতো। প্রশ্ন আকারেও দিতে পারতো। যেমন কেউ হয়তো আপনাকে বলল যে এলআইসিতে মারা গেলেই লাভ। এটা অবভিয়াসলি আপনার মনে হবে একটা অবজেকশন, কিন্তু আসলে এটা অবজেকশন না হয়ে এটা একটা প্রশ্নও বলতে পারেন। কিরকম? তার কাছে এই প্রশ্নটা কি, না এলআইসিতে আমরা জানি যে একজন মানুষ যদি মারা যায় হঠাৎ করে অকালে, তাহলে তার পরিবারকে একটা হিউজ পরিমাণ টাকা দেওয়া হয়, এটা তো লাভদায়ী অবশ্যই। কিন্তু যদি মারা না যায়, কারণ বেশিরভাগ মানুষ তো মারা যায় না, মানুষের একটা ধারণা, তো বেশিরভাগ মানুষ তো মারা যায় না, তো মারা না গেলে আমি 15-20 বছর পলিসিটা চালালাম, তারপর আমি যে রিটার্নটা পাবো, এটাও কি লাভদায়ী? তাহলে অবজেকশনটা আসলে এর মধ্যে একটা প্রশ্ন লুকিয়েছিল যে মারা গেলে তো ভালো লাভ পাওয়া যায়, কিন্তু বেঁচে থাকলে কি লাভ পাওয়া যায়, না বেঁচে থাকলে লোকসান হয় এলআইসি পলিসিতে? সো অবজেকশন নট অনলি ডাউট বাট অলসো কোশ্চেন। সরি ফর মাই হেলথ কন্ডিশন। কদিন ধরে আমি খুব ভাইরাল ফিভারের মধ্যে রান করছি, তার জন্য আহ, সাথে সাথে আমার একটু কফ, মানে কফিং, কাশি যেটাকে বাংলা বলা হয়, সেটা হচ্ছে, যার জন্য একটু অসুবিধা হচ্ছে আমার। তো যাই হোক, অবজেকশন আসলে ডাউট বা কোশ্চেন, অথবা তার তার কোনো কোনো ইন্টারনাল রুলস কোয়ারি, এটাও হতে পারে। অবজেকশন সবসময় যে অবজেকশন মানে না, বা করব না, এমন নয় কিন্তু। অবজেকশন মানে ডাউট হতে পারে, অবজেকশন মানে কোশ্চেন হতে পারে, অবজেকশন মানে ইন্টারনাল রুলস সম্পর্কে তার কোয়ারি হতে পারে, আরেকটা হতে পারে কম্পারিজন হতে পারে। অবজেকশন মানে তার কোনো অবজেকশন ঠিক নেই, কিন্তু সে কোথাও থেকে শুনেছে যে এলআইসির থেকে অন্য জায়গায় টাকা রাখলে বেটার, কিংবা এলআইসির এই পলিসির থেকে অন্য পলিসি বেটার আছে তার মনে হচ্ছে, বা শুনেছে, বা তার ডাউট হচ্ছে যে আরো কোনো থাকতে পারে। তো এটা কম্পারিজন জানতে চাইছে। তাহলে আস্কিং ফর কম্পারিজন, সে হয়তো কম্প্যারিজন জানতে চাইছে, আস্কিং ফর কম্পারিজন। এই ধরনের, অর্থাৎ অবজেকশন মানে রিজেকশন নয় কিন্তু। এইবার আমরা যদি বলি অবজেকশন ইকুয়াল টু কি রিজেকশন, ইকুয়াল টু রিজেকশন, তাহলে আপনাকে আমি এইভাবে বলবো যে কোনো একটা মানুষের যদি অসুখ করে, রোগ, ডিজিজ,
মানে সিক হয়ে যায়, সে অসুস্থ। অসুস্থ মানে কি ডেথ? নাও তো হতে পারে। অসুস্থর পরে ডেথ হতে পারে, কিন্তু অসুস্থ মানেই ডেথ না। ঠিক সেরকম অবজেকশন আসা মানেই পলিসিটা রিজেক্ট হবে না। অবজেকশনটাকে যদি আপনি হ্যান্ডেলিং করেন, অবজেকশনটাকে যদি আপনি ম্যানেজ করেন, তার ডাউটের যদি উত্তর, মানে ডাউটটা ক্লিয়ার করতে পারেন, তার প্রশ্নের উত্তর দিতে পারেন, তার মানে ডাউট, দ্বিধা থেকে তাকে মুক্ত করলেন, তাকে কোশ্চেনের উত্তর দিলেন, তাকে ইন্টারনাল রুলসের কোয়ারির প্রশ্ন দিলেন কিংবা কম্প্যারিজন দিলেন, এবং এগুলো দেওয়ার সাথে সাথে তাকে যদি তার সঙ্গে তাকে যদি ট্রাস্ট, অর্থাৎ বিশ্বাস ধরাতে পারেন, তার কাছে যদি প্রুফ দেখাতে পারেন, তাকে যদি লজিক দিতে পারেন, এবং তাকে যদি ইমোশনালি মোটিভেট করতে পারেন, তাহলে কিন্তু অবজেকশনের পর রিজেকশন আসবে না। অবজেকশনের পরে রিজেকশন না এসে কি চলে আসবে? ক্লোজ হয়ে যাবে। ইয়েস। অর্থাৎ অবজেকশন মানেই রিজেকশন নয়। অবজেকশন মানে রিজেকশন আসতো যদি আপনি এইগুলোর ওপর কাজ না করতে পারতেন। তাই আমরা আজকে কি শিখব, বা আমরা একটা যে বাংলা কোর্স করছি আমরা, অবজেকশন হ্যান্ডেলিং মাস্টার কোর্স, ওখানেও কি শিখব? ওখানে হচ্ছে এই মানুষের অবজেকশনটা যাতে রিজেকশনে পরিণত না হয়, অবজেকশন থেকে আমরা রিজেকশনটাকে কাটিয়ে যাতে আমরা ক্লোজ করতে পারি। অর্থাৎ সিক আর ডেথের মধ্যে পার্থক্য কি? সেটা হচ্ছে ট্রিটমেন্ট, তাই না? ট্রিটমেন্ট অর্থাৎ একজন ব্যক্তি অসুস্থ, তাকে যদি আমরা ট্রিটমেন্ট দিতে পারি, তাহলে কিন্তু স্ক্রিন দেখা যাচ্ছিল না। স্ক্রিন তো আমি দেখালাম, দেখি আরেকবার। স্ক্রিন কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না? কি হলো? এবার যাচ্ছে, তখন দেখা যাচ্ছিল না। আচ্ছা আচ্ছা। ও, তাহলে কিছুটা প্রবলেম হয়েছিল। ওকে। তো অবজেকশন, আমি আরেকবার তাহলে বলে দিই। অবজেকশন মানে হচ্ছে ডাউট, অবজেকশন মানে কোশ্চেন, অবজেকশন মানে ইন্টারনাল রুলস কোয়ারি, অবজেকশন মানে কোনো কম্পারিজন চাইছে সে, হতে পারে। অর্থাৎ আপনাকে প্রথম বুঝতে হবে যে অবজেকশনটা যে আসছে সেটা কি কোনো ডাউট, নাকি কোনো কোশ্চেন, নাকি তিনি কিছু জানতে চাইছেন নিয়ম কানুন, নাকি তিনি কম্প্যারিজন দেখতে চাইছেন। এটা না বুঝতে পারলে আপনি ট্রিটমেন্ট করতে পারবেন না। এই যে ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট যদি না করতে পারেন, তাহলে রোগটার মুক্তি করে তাকে মানে মৃত্যুর হাত থেকে ট্রিটমেন্ট যদি করেন, হ্যাঁ, তবে তবে কিন্তু ডেথের বদলে কি চলে আসবে? ডেথ হবে না, কিন্তু তার ডেথের বদলে হয়ে যাবে লাইফ। অর্থাৎ জীবনের পরে মানে মৃত্যুর আগে তার জীবন বেঁচে যাবে। সরি, অ্যাকচুয়ালি প্রচুর পরিমাণে আমার কথা বলতে গিয়ে অসুবিধা হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি আশা করি আপনাদের বোঝাতে পারলাম যে অবজেকশন মানে কি। অবজেকশন খুব কঠিন জিনিস, কিন্তু যতটা সহজ মনে করা হয় ততটা না। অবজেকশন হ্যান্ডেলিং করতে না পারার জন্য আপনি জীবনে বহু কিছু লস করেছেন, বহু কাস্টমারের ওপর অনেক পরিশ্রম করেও শেষ পর্যন্ত পলিসিটা আনতে পারেননি। তার কারণ অবজেকশনকে আপনি ম্যানেজ করতে পারেননি। তাহলে অবজেকশনকে কি করতে হয়? ম্যানেজ করতে হয়, হ্যান্ডেল করতে হয়, অনেক সময় ডজিংও করতে হয়। এই তিনটে কি জিনিস? আচ্ছা, অবজেকশনকে হ্যান্ডেল করাটা তো আমরা শুনেছি, তাহলে ম্যানেজটা কি জিনিস? আচ্ছা, হ্যান্ডেল করাটা অ্যাকচুয়ালি আমরা অনেক সময় ওভারকাম করা বলি। মানে অবজেকশনটাকে আমরা অতিক্রম করব কি করে, এটা তো শিখতে চাই। যে আপত্তির নিরসন করব কি করে। অ্যাকচুয়ালি অতিক্রম অনেক সময় সাথে সাথে করতে হয়, অনেক সময় পরে করতে হয়, অনেক সময় আদৌ করতে হয় না। তাই অবজেকশন ওভারকাম না করা ঠিক, মানে করার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে
অবজেকশন ম্যানেজ করতে শেখা। ম্যানেজ আর ওভারকামের মধ্যে কি? ওভারকাম মানে হচ্ছে যে আমাকে কেউ আপত্তি করলেই আমাকে তাকে বোঝাতে শুরু করে দিতে হবে, এটা হচ্ছে ওভারকাম। আমাকে তাকে বুঝিয়ে দিতেই হবে যে আপনি ভুল বলছেন, বা আপনার মতামতটা ঠিক না, বা আমি আপনাকে কোনো মিথ্যা কথা বলছি না। এটাকে বলে ওভারকাম করা। নো, অনেক সময় ওভারকাম করার দরকার হয় না। অবজেকশনকে অ্যাকচুয়ালি ম্যানেজ করতে হয়। ম্যানেজ মানে, তার মানে কি মিথ্যে কথা বলে তাকে ঢাকা দিয়ে দেয়া, গোপন করে দেয়া, বা বিপথে পরিচালিত করা, এমন নয় কিন্তু। ম্যানেজ মানে এর কয়েকটা পার্ট পার্ট সরি, জানি না আমি ক্লাসটা করতে পারবো কিনা, বুঝতে পারিনি যে এতটা আমার প্রবলেম হবে। সরি। দেখুন, ম্যানেজ মানে প্রথমত আন্ডারস্ট্যান্ডিং দ্য অবজেকশন। অবজেকশনটাকে বুঝতে হবে, এটা প্রথম স্টেজ। যে তিনি অবজেকশনটার মধ্যে অ্যাকচুয়ালি অ্যাকচুয়াল অ্যাকচুয়াল অবজেকশনটা কি তার। এই আমরা অনেক সময় অ্যাকচুয়াল অবজেকশনটা বুঝতে পারি না, আমরা আন্দাজ করে নিই আমাদের মতো করে, কিন্তু অ্যাকচুয়াল অবজেকশনটা বুঝতে হতে পারে। তাহলে সেটার জন্য কিছু কাজ আছে, সেটা আমি শেখাবো, কোর্সের সময় শেখাবো। বাট আমি এখানে খালি ক্লু দিয়ে দিচ্ছি যে আন্ডারস্ট্যান্ডিংটা করা দরকার। 2 নম্বর হচ্ছে এটাকে সর্টিং করতে হবে। সর্টিং করতে হবে যে টাইপ, এটা কি ধরনের অবজেকশন, টাইপ অফ বা মোড অফ অবজেকশন বলতে পারি, মোড অফ অবজেকশন। এই মোড অফ অবজেকশনটা কি জিনিস? এই যে নিচে লেখা আছে এইগুলোর মধ্যে হবে যে অবজেকশন এটা কি ডাউট, নাকি কোশ্চেন, নাকি তার কোনো কোয়ারি, নাকি কোনো কম্প্যারিজন চাইছে। আরেকটা হতে পারে, অনেক সময় অবজেকশনটা পুরো মিথ্যা হতে পারে, তার কোনো অবজেকশনই নেই, সেটাকে এক্সকিউজ আকারে ব্যবহার করছে। এক্সকিউজ মানে তিনি আপনার হাত থেকে বাঁচতে চাইছেন, অব্যাহতি পেতে চাইছেন, যে আমি তোমার কাছে পলিসি করব না, কিন্তু তোমাকে আমি কিছু বলতে পারছি না, তাই আমি বলে দিচ্ছি অমুকটা ভালো না, তমুকটা ভালো না, কিংবা আমার হাতে পয়সা নেই ইত্যাদি বলে দিচ্ছি। তাহলে অবজেকশনটাকে আমি এক্সকিউজ আকারে ব্যবহার করতে পারি কিনা। জাস্ট 1 মিনিট আমাকে একটুখানি সময় দিন একবার। সরি ফর ইন্টারাপশন। তো এবার আমি যেটা বলবো যে অবজেকশন ম্যানেজ করতে গেলে প্রথম হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য অ্যাকচুয়াল অবজেকশন। অ্যাকচুয়াল অবজেকশনটা কি সেটা আমাকে বুঝতে হবে। কি করে বুঝবেন, তার জন্য কি কি প্রশ্ন করা দরকার, কিভাবে অরিজিনাল অবজেকশনে আসবেন। মানে ব্যাপারটা এরকম যে অনেক সময় দেখা যায় যে কাস্টমার হয়তো আপনাকে এরকম দিকে নিয়ে যেতে চাইছেন, কিন্তু আপনি উল্টো দিকে চলে যাচ্ছেন। তাহলে কি হচ্ছে, আপনি যদি তার সাথে না যেতে পারেন তাহলে তো তার অবজেকশনটা হ্যান্ডেল করতে পারবেন না। এটা হয় কেন? এটা হয় কারণ আমরা অনেক সময় অ্যাকচুয়াল অবজেকশনটাকে বুঝতে পারি না। তো কি করে বুঝবেন, এটা শিখতে হয়। বাট
আপাতত এটা জানলেন যে অবজেকশন ম্যানেজ করার তিনটে স্টেপ আছে। প্রথম স্টেপ হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, দ্বিতীয় স্টেপ হচ্ছে সর্টিং অর্থাৎ বুঝতে হবে যে মোড অফ অবজেকশনটা কি। শুধু মোড অফ অবজেকশনটা নয়, তার সঙ্গে টাইপ অফ অবজেকশন। মোড অফ অবজেকশন এবং টাইপ অফ অবজেকশন দুটোই বুঝতে হবে। মোড অফ অবজেকশন মানে এইগুলো, এই যেমন ওনার ডাউট এটা নাকি কোশ্চেন নাকি ইন্টারনাল রুলস কোয়ারি নাকি কম্পারিজন নাকি এক্সকিউজ, এটা মোড অফ অবজেকশন। কিন্তু শুধু বুঝতেই হবে, তাকে বললে চলবে না, আপনি শুধু বুঝবেন। আর টাইপ অফ অবজেকশন, এই যে 7 টাইপ অফ অবজেকশন যেটার ওপর আজকে ক্লাস করছি, তো সেইটা হচ্ছে আপনাকে বুঝতে হবে যে কোন টাইপের অবজেকশন। ওকে, কোন টাইপ, যেমন উদাহরণ যদি বলা হয় যে অবজেকশনটা টাকা সংক্রান্ত অবজেকশন নাকি নিড সংক্রান্ত অবজেকশন নাকি পলিসি সংক্রান্ত অবজেকশন, নিড আর পলিসি আলাদা কিন্তু, হ্যাঁ, নাকি ডিসিশন সংক্রান্ত অবজেকশন নাকি ট্রাস্ট সংক্রান্ত অবজেকশন নাকি বেনিফিট সংক্রান্ত অবজেকশন। অর্থাৎ অবজেকশনটাকে আপনাকে টাইপ অফ অবজেকশন আকারে শর্টিং করতে হবে। এরপর থার্ড যে স্টেপ, সেটা হচ্ছে এইটা হচ্ছে আসলে হ্যান্ডলিং বা ওভারকামিং বা অ্যানসারিং দ্য অবজেকশন। অ্যানসারিং দ্য অবজেকশন, অ্যানসারিং দ্য অবজেকশন অ্যান্ড গো টু ক্লোজ, গো টুয়ার্ডস ক্লোজ, এবং পলিসিটাকে ক্লোজের দিকে নিয়ে যাওয়া। দেখুন, এই অংশটা আমাদের ইন্স্যুরেন্স সেলসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, অবজেকশন হ্যান্ডলিং। কারণ আপনি একদম এজেন্সির প্রথম দিন থেকে নানান ধরনের অবজেকশন পেয়ে আসছেন, এখনো পাচ্ছেন। জীবনের শেষ দিন পর্যন্ত যতদিন আপনি এজেন্সি করবেন ততদিন এই অবজেকশন থাকবে। কিন্তু মনে রাখবেন, অবজেকশন খারাপ জিনিস না। অবজেকশন যদি না থাকে তাহলে আপনার এলআইসিতে অস্তিত্বই থাকবে না। কারণ মানুষের আপত্তি আছে এলআইসি কিনতে, মানুষের সন্দেহ হয়, প্রশ্ন আছে, তাদের অনেক ভুল জানা আছে, মিথ। এই যেমন এক্সকিউজ, হ্যাঁ, আর একটা হতে পারে যেটা এখানে আমি লিখিনি, সেটাও লিখে দিচ্ছে, মিথ। কারো ভুল ধারণা থাকতে পারে, সেই ভুল ধারণাটাকে সামনে নিয়ে চলে আসছে বারবার বারবার, তার জন্য অবজেকশন দিতে পারে কেউ, ভুল ধারণা, তাই না? তো অর্থাৎ এগুলো যতদিন আছে ততদিন কিন্তু আপনার রোল প্লে করার আছে, আপনার ভূমিকা আছে। এই যেমন ধরুন আমি ট্রেনার, আমার ভূমিকা কি? আপনার প্রবলেম থাকলে আমি সলভ করব, তবেই তো আমার ভূমিকা। আপনার যদি কোনো প্রবলেমই না থাকে বা প্রবলেমটাকে আপনি কোনোভাবেই রেকগনাইজ না করেন, তাহলে আমার কোনো ভূমিকাই নেই আপনার কাছে, তাই না? ঠিক সেরকম মানুষের এই প্রবলেমগুলো আছে, তার ডাউট আছে, তার কোশ্চেন আছে, তার ইন্টারনাল রুলস সম্পর্কে জানার আছে, সন্দেহ নিয়েই জানছে, নেগেটিভিটি নিয়েই জানছে, বাট আছে। এবং তার কম্পারিজন করার আছে, তার এক্সকিউজ আছে, তার মিথ আছে। সো অবজেকশন ইজ নট ব্যাড। তাহলে অবজেকশনকে ম্যানেজ করতে গেলে আমরা তিনটে পার্ট জানতে হলো। একটা হচ্ছে অ্যাকচুয়াল অবজেকশন, এটাকে বুঝতে হবে, মানে এটাকে আন্ডারস্ট্যান্ডিং বলতে পারি বা আনভেলিং বলতে পারি। আনভেল মানে পর্দা উন্মোচন করতে হবে যে অ্যাকচুয়াল অবজেকশনটা কি, অ্যাকচুয়াল বলতে পারি বা হিডেন অবজেকশন। এরপরে সর্টিং, অর্থাৎ আমাকে মনে মনে বুঝে নিতে হবে, তাকে বলার দরকার নেই, বুঝে নিতে হবে আচ্ছা এটা অবজেকশন না ডাউট। এটা প্রথম দিকে না একটু বুঝতে অসুবিধা হবে, গুলিয়ে যাবে, কিন্তু ধীরে ধীরে অভিজ্ঞতা তৈরি হয়ে যাবে প্র্যাকটিসের দ্বারা। তখন কিন্তু মন থেকে অটোমেটিক বুঝে যাবেন এটা ডাউট, এটা কোশ্চেন নয়। দেখুন, এটা বুঝলে কি সুবিধা, ডাউট হলে তার উত্তর কিন্তু অন্যভাবে দিতে হয়, কোশ্চেন হলে তার উত্তর অন্যভাবে দিতে হবে। ওটা যদি এক্সকিউজ হয়, যে মিথ্যা অজুহাত মাত্র, তাহলে তার উত্তর অন্যভাবে দিতে হবে। যদি ওটা ভুল ধারণা, বদ্ধমূল ধারণা হয়, তাহলে তো আর অন্যভাবে দিতে হবে। যেমন ধরুন অনেকের মিথ, আমি একটা ছোট্ট মিথ বলি, ধর্মীয় সূত্রেই বলছি। যেমন এই গতদিন ক্লাসে আমাকে প্রশ্নটা করা হলো, গত পরশুদিন, যে মোহামেডান সম্প্রদায়ের মধ্যে অনেক প্রসপেক্ট প্রশ্ন করেন যে মুসলিম ধর্মে ইন্স্যুরেন্স বা যে কোনো জায়গা থেকে যে সুদ পাওয়া যায় বা ইন্টারেস্ট, এটা হারাম। অর্থাৎ সুদের কারবার থাকা মানেই আমার ওটা করা যাবে না, এলআইসি নেওয়া যাবে না।
তাহলে এটা কি মিথ, ভুল ধারণা? তো এটার যদি আপনি বোঝেন যেটা ভুল ধারণা, এটা তো অবভিয়াস ভুল ধারণা, তাই বুঝে গেলেন। কিন্তু অনেক জিনিস আছে যেমন আপনি বুঝতেই পারছেন না যেটা ভুল ধারণা কিনা। যেমন ধরুন কোন একজন ইয়াং ছেলে চাকরি পেয়েছে, 25-26 বছর বয়স, চাকরি পেয়েছে। তো সে কিছুতেই করতে চাইছে না, সে অনেক কিছু আপনাকে অজুহাত দেখাচ্ছে। সে বলছে আমি মিউচুয়াল ফান্ডে রাখতে পারি, আমি এসআইপি তে রাখতে পারি। তো ওই অবজেকশনটা কি আপনার মনে হবে ওটা কম্পারিজন, মানে সে কম্পারিজন জানতে চাইছে আপনার থেকে যে এলআইসি ভালো না মিউচুয়াল ফান্ড ভালো। ব্যাপারটা কিন্তু তা না। তিনি কিন্তু কম্পারিজন জানতে চাইছেন, এরম ব্যাপারটা পুরোটা নয়। কিন্তু কম্পারিজনের দ্বারা আপনাকে উত্তর দিতে হবে, বাট অ্যাকচুয়ালি তিনি একটা ভুল ধারণার মধ্যে রয়েছেন। কি কি ভুল ধারণা? যেমন বিমা মানুষের টাকা লস করিয়ে দেয়। বিমায় যদি কেউ 15 বছর টাকা দেয়, তাহলে আলটিমেটলি তার টাকা বাড়বে না, বরং মুদ্রাস্ফীতির তুলনায় কম হবে। কিন্তু আমি যদি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডে রাখি, তাহলে আমার টাকা অনেক বেড়ে যাবে। বিমাতে টাকা রাখলে মানুষ গরিব হয়ে যায়, কিন্তু মিউচুয়াল ফান্ডে টাকা রাখলে মানুষ ধনী হয়ে যায়। এগুলো তার মিথ। এবার যদি বলেন এগুলো স্যার ভুল না ঠিক, দেখুন, ভুল না ঠিক তো পরে আলোচ্য। আগে আপনাকে বুঝতে হবে অবজেকশনের পিছনে কারণটা কি। অবজেকশনের পিছনে কারণ হচ্ছে মিথ। এই মিথটা কে দিয়েছে তাকে? সে সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে, বন্ধু বান্ধবদের কাছে, কলিগদের কাছে জেনেছে, তাই তার একটা ভুল ধারণা হয়ে গেছে। তাহলে এর উত্তর আপনি কি করে দেবেন? আপনি যদি এখানে কম্পারিজন সেলিং করতে চান, কম্পারিজন দেখাতে চান যে দেখো ভাই, তোমার কথা আমি মেনে নিয়েই বলছি, তবু তুমি দেখো যে এলআইসি কি কি দিচ্ছে, মিউচুয়াল ফান্ড কি কি দিচ্ছে না। হয়তো মিউচুয়াল ফান্ডে তুমি একটু বেশি পাবে, কিন্তু এলআইসি তোমাকে এই ধরনের সুরক্ষা দিচ্ছে, এই দিচ্ছে, ওই দিচ্ছে, ওই দিচ্ছে, আমি বললাম। ধরুন এভাবে বললেনও, তাহলেও কি তার মিথটাকে কাটাতে পারবেন? দেখুন, উত্তর হয়তো ওভাবেই দিতে হবে আপনাকে, কিন্তু যখনই আপনি বুঝে যাবেন যেটা অবজেকশন বলতে কম্পারিজন জানতে চাইছে না, ওর মধ্যে একটা ভুল ধারণা ঢুকে আছে এলআইসি সম্পর্কে। আর একটা ধারণা ঢুকে থাকতে পারে যে আমার কম বয়স, আমার তখন মৃত্যু হবে না, তাহলে মৃত্যুর কথা ভেবে কেন বীমা করব? কম বয়সী মানুষের তো বীমা দরকার নেই, এরকম ভুল ধারণা থাকতে পারে। তা আপনি যখন এটা বুঝে গেলেন যেটা মিথ, তখন আপনার উত্তরের পদ্ধতিটা পাল্টে যাবে। কিন্তু আপনি যদি না বোঝেন যেটা মিথ, তাহলে আপনার উত্তরের পদ্ধতি পাল্টাবে না। তাহলে আপনাকে বুঝতে হবে এটা মিথ, এটা তার ভুল ধারণা, বা ভুল ধারণা হলেও হতে পারে। তখন কিন্তু ভুল ধারণাকে আঘাত করা যাবে না। তাহলে মানুষকে ভুল ধারণার মূলে চলে যেতে হবে, যে ভুল ধারণা কোত্থেকে এসছে। তাহলে আপনি তাকে এইভাবে উত্তর দেবেন তখন যে ভাই, প্রথমত তোমাকে কনগ্রেচুলেশন জানাই। যদি আপনার থেকে অনেকটাই বয়সে কম হয়, তাহলে আপনি তাকে মানে ভাইপো বলতে পারেন, যেটা বলবেন আর কি, যে বা ভাইজি, তোমাকে আমি কনগ্রেচুলেশন জানাই যে তুমি কম বয়সের মধ্যেই একটা ভালো উন্নয়নের রাস্তা পেয়েছো, বা একটা চাকরি পেয়েছো, বা ভালো উপার্জন করছো মেধা এবং পরিশ্রমের দ্বারা। তুমি টাকার গুরুত্ব অনেক বেশি বোঝো, এবং তোমার কাছে আগামী ভবিষ্যৎ, বড় একটা ভবিষ্যৎ পড়ে রয়েছে। তোমার উপার্জনের সব টাকা তোমার খরচ হয় না। কিছু টাকা পারলে তুমি সঞ্চয় করতে পারো, হয়তো করছো। কিন্তু কোথায় সঞ্চয় করবে? বীমা না অন্য কোনো জায়গায়? সেই সংক্রান্ত তোমার নিশ্চয়ই কিছু ধারণা আছে। তো আমি কিছু ধারণা তোমাকে দিতে চাই। এই যে তুমি আমাকে বললে যে এলআইসি আমাদের বয়সের জন্য না, এলআইসিতে টাকা রাখলে আহ, টাকাটা কমে যায়, অন্য জায়গায় রাখলে বেড়ে যায়। তুমি যে কথাগুলো বলছো, তোমার বয়সে আমি থাকলেও হয়তো আমি ওটাই বলতাম। কারণ তুমি পুরো ব্যাপারটাকে টাকার অ্যাঙ্গেলে দেখছো, টাকার অ্যাঙ্গেলে দেখা দরকারও, কারণ এটা ফাইন্যান্সিয়াল স্কিম। বাট ইন্স্যুরেন্স হচ্ছে পার্সোনাল ফাইন্যান্সিয়াল স্কিম, আর মিউচুয়াল ফান্ড হচ্ছে বিজনেস ফাইন্যান্সিয়াল স্কিম। মানে কি? ওখানে টাকাটাকে বিজনেস অ্যাঙ্গেলে খাটানো হচ্ছে। আর ইন্স্যুরেন্সে না, টাকাটাকে তুমি পার্সোনাল বা ফ্যামিলি ফাইন্যান্স আকারে খাটাচ্ছ। তো যখনই ইন্স্যুরেন্স আসছো না, তখন শুধু টাকার অংশটা দেখলে চলে না। এখানে দেখতে হয় তোমার সঙ্গে যুক্ত যে জীবন, অর্থাৎ তুমি এই যে ইনকাম করছো তুমি, তো তুমি কি শুধু একার জন্য করছো না, তো ফ্যামিলির জন্য।
তা তোমার ওপর অনেকে নির্ভরশীল আছে, ভবিষ্যতে আরো কয়েকজন হবে। তো যাদের জীবন তোমার ওপর নির্ভরশীল, তাদের দীর্ঘমেয়াদের জীবন, তোমার দীর্ঘমেয়াদের জীবন, এবং এমনকি তোমার পরবর্তী প্রজন্মের বিভিন্ন সিদ্ধান্ত নির্ভর করবে এই ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর ওপর। আর এলআইসি এরকম একটা দীর্ঘমেয়াদী নিজের জীবন, পরিবারের বিভিন্ন মানুষের জীবনের ওপর কাজ করে। এই যে তুমি বলছো যে টাকা কিছুদিন পর, 15 বছর পরে এলআইসি থেকে যা পাওয়া যাবে সেটা মুদ্রাস্ফীতির সঙ্গেই ম্যাচ করতে পারবে না। এই জায়গায় দুটো কথা আমি তোমাকে বলবো। তুমি ভবিষ্যৎ সম্পর্কে আন্দাজ করছো, আন্দাজের পিছনে যে যুক্তিগুলো তুমি মিউচুয়াল ফান্ড বা এসআইপির ক্ষেত্রে রাখছো বা জেনেছো, সেগুলো কিন্তু ধ্রুব সত্য নয়। অর্থাৎ মিউচুয়াল ফান্ড এবং এসআইপি, ওখানেও কিন্তু কতকগুলো অনুমানের উপর নির্ভর করছে, সে অনুমান সত্য না হতে পারে। আর এলআইসির যে টাকাটা কম আসতে পারে, এটাও কিন্তু কয়েকটা অনুমানের উপর ভিত্তি করে তুমি জানছো, সেই অনুমান সত্য নাও হতে পারে। তবুও আমি যদি ধরিও যে অ্যাট এ টাইম, আফটার 15 or 20 years, এলআইসি মোরাললেস কম দিল তোমাকে, আর মিউচুয়াল ফান্ড এসআইপি তোমাকে বেশি দিল, কিন্তু শুধু এই কম বেশি দেখেই কি একটা মানুষের সিদ্ধান্ত নেওয়া উচিত যে আমার এলআইসি দরকার কি দরকার না? দেখো, টাকার অঙ্কে কম বেশি শুধু এইটুকু দেখে যদি ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করতে হতো, তাহলে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং কিন্তু সহজ হতো, আমাদের মতো অ্যাডভাইজারের দরকারও হতো না। তো জীবন বীমায় অ্যাকচুয়াল ওভারঅল নিড বেসড এবং মানে কি বলে, ক্যাপিটাল নিড অ্যানালিসিস করার পর তোমার জন্য কোনটা বেস্ট, কোনটা মানে বেটার, কোনটা ভালো নয়, সেটা বোঝাবার দরকার আছে। এইভাবে আপনাকে জায়গাটাকে, তার মিথগুলোকে আঘাত না করে, তার কথাটাকে নেগেটিভ না করে, তাকে মুখ রক্ষার সুযোগ দিয়ে আপনাকে ধীরে ধীরে উত্তরের দিকে আসতে হবে। তবে কিন্তু মিথ ভাঙতে হবে। মিথ খুব কঠিন জিনিস, কারণ মিথ যার আছে, ভুল ধারণা, তাকে আপনি সহজে রাজি করাতে পারবেন না। এরকম ঘুরিয়ে পেঁচিয়ে তার মিথের জায়গাটাকে অক্ষুণ্ণ রেখে আপনাকে ধীরে 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 এলআইসির দিকে আনতে হবে। তারপর এবার আপনি কম্প্যারিজন করুন যে কোন কোন অ্যাঙ্গেলে এলআইসি মিউচুয়াল ফান্ডের থেকেও বেটার হয়ে যায়, কোন কোন অ্যাঙ্গেলে। তখন আপনাকে ওই অ্যাঙ্গেলগুলোকে দেখাতে হবে। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, আবার ফিরে আসি, ওখানেই ছিলাম, একটা পয়েন্টকে আমি জোর দিয়ে বললাম, সেটা হচ্ছে এই যে বললাম, মোড অফ অবজেকশনটা যদি আপনি না বোঝেন, তাহলে একই অবজেকশন হ্যান্ডলিং অন্যরকম হয়ে যাবে, ভুল হয়ে যাবে। আর টাইপ অফ অবজেকশন, যেটা নিয়ে আজকে 7 ধরনের অবজেকশনের কথা বলছিলাম, সেটা আপনাকে জানতে হবে যে অবজেকশনটা কোন টাইপের। প্রাইস প্রবলেম, মানে প্রাইসের, নাকি ডিসিশনের, নাকি ট্রাস্টের, না কোম্পানির প্রতি অবজেকশন, না প্রোডাক্টের প্রতি, ইত্যাদি আপনাকে এটা বুঝতে হবে। হ্যাঁ, ওকে। না অ্যামাউন্টের প্রতি, কোন জায়গায় অবজেকশনটা। আর অ্যানসারিং, এই অ্যানসারিংটা তো খুবই গুরুত্বপূর্ণ। অ্যানসারিং এর মধ্যে কি কি লাগে দেখুন। প্রথম দরকার হয় যেটা হচ্ছে কোশ্চেনিং স্কিল। যে কোনো অবজেকশন হ্যান্ডলিং করতে গেলে কোশ্চেনিং স্কিল দরকার হবে। আর তার সঙ্গে কি দরকার হবে? তার সঙ্গে লিসনিং স্কিল, তার কথাগুলো মন দিয়ে শোনার ক্ষমতা থাকতে হবে। আর কি? আর হচ্ছে, যেটা হচ্ছে টকিং স্কিল। এই টকিং স্কিলকে আমরা তিনটে পার্ট ভাবতে পারি। একটা হচ্ছে নেগোসিয়েশন স্কিল, পারসুয়েশন স্কিল এবং বার্গেনিং স্কিল। তো অত গভীরে আমি যাচ্ছি না, এই কোর্সটা যখন করব তখন আমি বলবো যে কোন ক্ষেত্রে কোনটা ইউজ করতে হলো। আপাতত দেখুন, প্রশ্ন করার ক্ষমতা আপনার খুব সুন্দর চাই, আর শোনার ক্ষমতাও খুব সুন্দর চাই। মানে তাকে বলতে দিতে হবে, তবে অবজেকশনটা হ্যান্ডেলিং ভালো হবে। মানে সে প্রশ্ন করে দিয়েছে, মানে টিচার আপনাকে প্রশ্নপত্র দিয়ে দিয়েছে, এরপর আপনি আপনার মন মতো উত্তর লিখবেন, এমন নয় কিন্তু। অর্থাৎ এটা 10 নম্বর 15 নম্বরের প্রশ্নের উত্তর লেখার মতো নয়। এটা হচ্ছে একটা ইন্টারাক্টিভ ডায়ালগ করতে হবে। কেউ বলল যে এলআইসি থেকে মিউচুয়াল ফান্ডে বেশি পাওয়া যায়, আপনি ভাবলেন ও আমাকে প্রশ্ন করেছে যে তুমি দেখাও ভাই
যে এলআইসি ভালো, দেখাও তুমি। এটা হয়তো আপনি ভাবছেন, বলে তাকে চুপ করে রেখে দিয়ে আপনি উত্তর দিতে শুরু করলেন, এমন কিন্তু নয়। এমন আদৌ নয়। তাকে সাথে নিয়ে আপনাকে এগোতে হবে। তার জন্য কি চাই? তাকেও কোশ্চেন করে যেতে হবে মাঝে মাঝে, এবং তার কথাগুলো শুনতে হবে মাঝে মাঝে। ওই একবার বলে দিয়েছে বলে না, আবার বলবে সে। এবং তারপরে তার ফাঁকে ফাঁকে আপনাকে কথাগুলো বলতে হবে। এবং শুধু তাই নয়, এর সঙ্গে আর একটা জিনিস চাই, খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে কি? যেমন আই কন্ট্যাক্ট সঠিক রাখতে হবে, মুখের হাসি রাখতে হবে, তার মাইন্ড রিডিং, তার ফেস বুঝে তার মন কি বলছে, মুখ কি বলছে, দুটো একই বলছে না বিপরীত বলছে, এটা বুঝতে হবে। আবার আপনার অভিব্যক্তির মধ্যেও এমন কিছু রাখতে হবে যাতে করে, সব তো মুখের কথা দিয়ে হয় না, অভিব্যক্তির দ্বারা হয়। তো সেইটা রাখতে হবে। এর সঙ্গে কি চাই? মনে রাখবেন, শুধু কোশ্চেন করার ক্ষমতা, লিসনিং, টকিং এবং বডি ল্যাঙ্গুয়েজ থাকলে হবে না কিন্তু। আপনাকে তার মনের মধ্যে বিশ্বাস ধরাতে হবে। আপনি যে কথাগুলো বলবেন, এই যে তার ডাউট ক্লিয়ার করবেন, তার কোশ্চেনের অ্যান্সার দেবেন, বা তার মিথকে আপনি ভাঙবেন, ডিবাঙ্কিং করবেন, তো সেখানে কিন্তু আপনাকে ট্রাস্ট তৈরি করতে হবে। হুম। তার জন্য কিছু প্রুফ, ডকুমেন্টারি প্রুফ বা কোনো প্রমাণ দিতে হবে, এবং কোনো লজিক তৈরি করতে হবে তার সামনে, যুক্তি পরপর, কারণ, কার্যকারণ, কার্যকারণ। আর ইমোশনালি তাকে মোটিভেটও করতে হবে। হুম। তবে কিন্তু অবজেকশন হ্যান্ডলিংটা সফল হবে। কারণ অবজেকশন হ্যান্ডলিং এর উদ্দেশ্য কি? চলুন এখানে আমি একটু পারপাস লিখে দিই। পারপাস কি? অবজেক্ট অফ অবজেকশন হ্যান্ডলিং, অবজেকশন ম্যানেজমেন্ট, এর পারপাস কি? এর পারপাস শুধুমাত্র নট অনলি টু অ্যান্সার, শুধু উত্তর দেয়া নয়, হ্যাঁ, নট টু উইন ইন এ ডিবেট। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা লেখাচ্ছে, এটা লিখে নিন। যে পারপাস অফ অবজেকশন, সরি সরি, পারপাস অফ অবজেকশন ম্যানেজমেন্ট কি? না, নট অনলি টু অ্যান্সার দ্য কোশ্চেন, নট টু উইন ইন আ ডিবেট, শুধু প্রশ্নের উত্তর দেয়া নয়, অথবা একটা ডিবেট, মানে একটা ডিবেট কাকে বলে, মানে বিতর্ক, বিতর্কে জয়লাভ করা নয়। হুম। ওকে। নট টু ডিফিট, ক্লায়েন্টকে ডিফিট করানো নয়, মানে ক্লায়েন্টকে পরাজিত করা নয়, বাট টু মোটিভেট দ্য ক্লায়েন্ট টু টেক পলিসি। আপনার এইটা উদ্দেশ্য। অ্যান্ড ক্লোজ দ্য সেল। এইটা ভুলে গেলে কিন্তু আপনি ব্যাড বিজনেসম্যান হয়ে যাবেন। সো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অবজেকশন ম্যানেজমেন্টের উদ্দেশ্য কি? আমরা অনেক এজেন্ট এই ভুল করে, অবজেকশনটাকে শুধু জিততে চায় বা উত্তর দিতে চায়, তাহলে তার কাজ শেষ না। বরং ওতে ভুল হচ্ছে, আপনি যদি জেতেন, কাস্টমারকে হারিয়ে দেন, তাহলে ক্ষতি হয়ে গেল কাস্টমারেরও আপনারও, মানে আপনার বেশি। তাই, বাট মোটিভেট দ্য ক্লায়েন্ট টু টেক পলিসি অ্যান্ড ক্লোজ দ্য সেল। এই কথাটা যারা যারা বিশ্বাস করেন কাইন্ডলি, তারা ওয়াই লিখুন চ্যাট বক্সে, ওয়াই লিখুন চ্যাট বক্সে। আমি এটাকে আলাদা করে দিলাম, কারণ নাহলে এইটাকে দেখা যাচ্ছিল না। ওকে, দাঁড়ান এক মিনিট। হ্যাঁ, এইটাকে আমি আলাদা করে দিলাম। ছবি তুলে নিতে পারেন, স্ক্রিনশট করে নিতে পারেন। ওকে। সরি। ওকে। তো যারা চ্যাট বক্সে লিখলেন দেখি।
আজকে আমার শরীরটা একটু খারাপ বলে একটু অসুবিধা হচ্ছে। তো আমরা দেখেছি এখানে আপনারা ওয়াই লিখেছেন, আপনারা সবাই ওয়াই লিখেছেন, অনেকেই ধন্যবাদ। এবার আমি আপনাদেরকে 7 টাইপ অফ অবজেকশনসে নিয়ে যাব। ইয়েস।